গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি প্রেমের উপন্যাস স্বপ্ন লজ্জাহীন। পড়ছি এর ষষ্ঠ ও শেষ পর্ব। আমাদের গল্পতরুর সকল শ্রোতাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি ধর্ম, বিজ্ঞান এবং সমসাময়িক বিশ্ব নিয়ে একটি নতুন ফিচার টাইপ ইউটিউব চ্যানেল তৈরি করেছি, নাম কসমিসোল বাংলা। হয়তো স্ক্রিনে চ্যানেলটির কার্ডটি এসে গেছে, এছাড়া ডিসক্রিপশন বক্সেও চ্যানেলটির লিঙ্কটি দেয়া থাকবে, আর গল্পতরুর হোম পেজে গেলেও চ্যানেলটির লিঙ্কটি পেয়ে যাবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ধর্ম ও বিজ্ঞান নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া এই চ্যানেলটির একটি ইংরেজি ভার্সনও কিন্তু রয়েছে, নাম কসমিসোল। ইংরেজি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই আপনার বিদেশি বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য ইনভাইট করবেন, সেই অনুরোধ আপনাদের কাছে রইল। অবশ্যই চ্যানেলটিতে গিয়ে ভিডিওগুলো দেখবেন। মাত্র শুরু করেছি, একটি দুইটি ভিডিও আছে, সো ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কসমিসোল এবং কসমিসোল বাংলা চ্যানেলে সফলতা কামনা করে আপনাদের কাছে দোয়া চাইছি। আর হ্যাঁ, কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজও কিন্তু রয়েছে, লিঙ্কটি স্ক্রিনে পাবেন অথবা ডিসক্রিপশন বক্সেও দেয়া থাকলো। আশা রইল আপনাদের সবার আন্তরিক সাপোর্ট থাকবে। সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছি আজকের উপন্যাসে। এরপর বউবাজারের মোড়ে সেই দিন সন্ধেবেলার কথা। মনীষা সম্পর্কে আমি প্রথম ভুল করি এক মেঘলা সন্ধেবেলা। ট্রাফিকের লাল আলোর সামনে আমাদের ট্যাক্সিটা দাঁড়িয়ে। তারিখটা মনে আছে, 17 জুলাই। সুবিমলের গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম আমি আর হেমন্ত। শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি। বউবাজারের মোড়ে মনীষা ওখানে একা দাঁড়িয়েছিল কেন? আমার সঙ্গে চোখাচোখি হতে আমিও চোখ ফিরিয়ে নিয়েছিলাম কেন? আজও তার ব্যাখ্যা আমি জানি না। মনীষা পথের ওপর একলা দাঁড়িয়ে, তাকে দেখেও আমি চলে যাব, এরকম অসম্ভব ব্যাপার আমি নিজেই বিশ্বাস করতে পারি না। হেমন্ত সঙ্গে ছিল বলেই কি? হেমন্ত আর আমি একসঙ্গেই তো জীবনে অনেক পুণ্য পাপ করেছি। পরে হেমন্ত আর আমি দুজনে একসঙ্গে খুঁজেছিলাম মনীষাকে, ট্যাক্সি নিয়ে তাড়া করেছিলাম, বাস পাইনি। মনীষা উধাও হয়ে গিয়েছিল। মনীষা নাম্নী একটি মেয়েকে আমি ও হেমন্ত, আমরা দুই বন্ধু মিলে ভালোবাসতাম। আমরা কেউই ওকে বিয়ে করিনি। এর মধ্যে কোনো গল্প নেই, এরকম প্রায়ই ঘটে। গল্প শুধু এই, পথের মধ্যে মনীষার চোখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া। এবং আশ্চর্যের ব্যাপার, তারপর আমরা দুজনের কেউই আর মনীষার দেখা পাইনি, অনেক চেষ্টা করেও। কার যেন কবিতা আছে, সম্ভবত ব্রাউনিংয়ের, আউট অফ অল ইউর লাইফ গিভ মি বাট এ সিঙ্গল মোমেন্ট। সেই একটি মুহূর্ত হারানোর গল্প। মনীষাকে জাগ্রত স্বপ্নে দেখেছি বহুবার, কিন্তু ওর বাড়িতে গিয়ে কিংবা অন্য কোথাও আর মনীষার সঙ্গে দেখা হয়নি। হেমন্ত চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। হেমন্ত আর আমি পরস্পরের মধ্যে বোঝাপড়া করতে চেয়েছি। হেমন্ত মনীষার বাবাকে কিছু বুঝিয়ে দিতে চেয়েছে, কিন্তু মনীষাকে তো আমরা কিছুই বলিনি কখনো। ভালোবাসা বা প্রত্যাখ্যান কিছুই না। সেই সন্ধেবেলার পর থেকে মনীষার দেখা না পাওয়াটা খানিকটা অলৌকিক মনে হয়। সকালবেলা ওদের বাড়িতে গিয়ে শুনেছি মনীষা আগের রাত্রির থেকে ওর মাসির বাড়িতে আছে। রাতের বেলা গিয়ে শুনেছি ও নাইট শোতে সিনেমায় গেছে। কয়েকদিন পর শুনলাম মনীষা বেড়াতে চলে গেছে দিল্লিতে। শুনেই মনে হল আমারও দিল্লি না যাবার কোনো মানে হয় না। কত সুন্দর শহর দিল্লি, কতদিন দেখা হয়নি। অফিসে এখন কাজের খুব চাপাচাপি। যদি ছুটি পেতে অসুবিধে দেখা দেয় তাহলে এক লাথি মেরে চাকরি ছেড়ে গেলেই তো হয়। ঘড়ি কলম বিক্রি করে টাকা জোটানো যাবে, কিংবা সুবিমল ধার দেবে। দিল্লিতে গিয়ে কোথায় থাকব? আর কোথাও যদি থাকবার জায়গা না পাই, রাষ্ট্রপতি ভবনে গিয়ে বলবো এত জায়গা খালি পড়ে আছে, আমাকে থাকতে দাও। হেমন্ত বলল, তুই দিল্লি যাচ্ছিস তো? আমার দিদি আর জামাইবাবু থাকে করলবাগে, তুই ওখানে উঠিস, আমি চিঠি লিখে দিচ্ছি। হেমন্ত আমার মনের কথাটাই বুঝে ফেলেছে বলে আমি লজ্জা পেয়ে বললাম, ব্যাট, আমি দিল্লি যাচ্ছি কে বলল? হঠাৎ দিল্লি যাব কেন? জানা, ঘুরে আয়। এইরকম সময়ে দিল্লিতে খুব ভালো সিজন। আমার অফিস টফিস নেই, দিল্লিতে যাব কি করে? তোর তো ভারী অফিস, অফিস গুলিমার, যা ঘুরে আয়। না রে, এখন দিল্লি টিল্লি যাওয়া হবে না, কলকাতায় অনেক কাজ। কি কি কাজ বল, আমি করে দিচ্ছি। তুই তো দিল্লিতে সে একবার মোটে গিয়েছিলি,
এখন দেখবি অনেক বদলে গেছে, বেড়াবার পক্ষে খুব চমৎকার। আমার দিদিকে তাহলে চিঠি লিখে দিই। না না, যদিও যাই তোর দিদির বাড়িতে থাকতে পারবো না। তোর জামাইবাবুকে চিনি না, অচেনা জায়গায় থাকতে আমার খুব অস্বস্তি লাগে। তোর কিছু অসুবিধা হবে না, জামাইবাবু বেশিরভাগ সময় বাড়িতেই থাকে না। ওদের এক্সট্রা ঘর আছে, বিছানা টিছানা সব আছে। আমারই তো যাবার কথা ছিল সামনের সপ্তাহে, কাজেই সব ব্যবস্থা করা আছে। তোর যাবার কথা ছিল? তাহলে চল একসঙ্গে যাই। হেমন্ত মুচকি হেসে বলল, না, আমি যাব না। আমি অনুনয় করে বললাম, কেন যাবি না কেন? চল না, অনেকদিন তুই আর আমি একসঙ্গে কোথাও বেড়াতে যাইনি। না, আমার যাওয়া হবে না। অফিস থেকে আমার ট্যুর প্রোগ্রাম দিয়েছিল দিল্লিতে, আমি ক্যান্সেল করে দিয়েছি এখন। তার বদলে ব্যাঙ্গালোর যাব। আমি ভর্ৎসনার সুরে বললাম, কেন ক্যান্সেল করলি? হেমন্ত হাসতে হাসতে বলল, কেন করলাম বুঝতে পারলি না? আমি হ্যান্ডিক্যাপ নিতে চাই না। তোর অফিস থেকে ছুটি পেতে ঝামেলা হবে। দিল্লিতে তোর থাকার জায়গা নেই, তোর হাতে টাকা করে এখন কম, এতগুলো অসুবিধে তোর। আর আমি অফিসের ভাড়ায় দিল্লি যাব, দিদির বাড়িতে থাকব, তার উপর মনীষার সঙ্গে দেখা হবে। এতগুলো সুযোগ নেওয়া কি উচিত হবে আমার? তাহলে চল দুজনে একসঙ্গেই যাই। মনীষার সঙ্গে আর কখনো আমাদের দুজনের একসঙ্গে দেখা হবে না। কেন? এটাই আমাদের নিয়তি। আমরা মনীষাকে দূরে সরিয়ে দিয়েছি, তুই একা চেষ্টা করে দেখ। হেমন্ত সত্যিই ব্যাঙ্গালোরে যায় কিনা সেটা দেখার জন্যে আমি অপেক্ষা করলাম কয়েকদিন। তারপর সত্যিই একদিন আমি হেমন্তকে হাওড়া ট্রেনে তুলে দিলাম। কর্ন সার্কাসে একটা বইয়ের দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি। একটু দূরে একটা উলের দোকান থেকে বেরুল মনীষা। উজ্জ্বল লাল রঙের শাড়ি, কুনোই পর্যন্ত ঢাকা হাতার লাল ব্লাউজ, লাল চটি, লাল ব্যাগ, ও শরীর থেকে যেন লাল গোলাপ ফুলের আভা বেরুচ্ছে। কর্ন সার্কাসের এত মানুষজন, এত ভিড়, সব কিছু তুচ্ছ হয়ে গেল। মনে হল আর কোথাও কিচ্ছু নেই, জগৎ সংসার জুড়ে শুধু ওই লাল রঙার শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। হাত ব্যাগ খুলে পয়সা বার করল মনীষা। নিচু হয়ে পরম করুণায় পয়সা দিল ভিখিরিকে। আমি আগেও লক্ষ্য করেছি, মনীষা যখন ভিখিরিকে কিছু দেয় তখন শুধু পয়সাই দেয় না, ওর আত্মার একটা টুকরোও তুলে দেয়। এরপর মনীষা ফলের দোকান থেকে কমলা লেবু কিনল। সেখানেও একটা বাচ্চা ছেলে এসেছে, হাত পেতেছে। মনীষা তার হাতে তুলে দিল একটা কমলা লেবু। মনীষা একা। মনীষা কোন দিকে যায় দেখি। ঝপ করে ট্যাক্সি ডেকে মনীষা তাতে উঠে পড়ল। আমি দৌড়ে এগিয়ে গেলাম সেদিকে। লোকজনের ভিড়, অন্যান্য গাড়ি। আমি পৌঁছবার আগেই মনীষার ট্যাক্সি ছেড়ে দিয়েছে। যাক না, দুঃখ নেই, আবার দেখা হবে। দিল্লি শহরটা এমন কিছু একটা জটিল জায়গা নয়। মনীষার পিসিমার বাড়ি শঙ্কর রোডে। কটেজ ইন্ডাস্ট্রি থেকে বেরোচ্ছে মনীষা, হাতে অনেকগুলো প্যাকেট, সঙ্গে ওর বাবা। এক্ষুনি ট্যাক্সি ধরবে না, হাঁটছে। ঠিক ৩০ গজ দূর থেকে আমি ওদের অনুসরণ করছি। মনীষার বাবা দেখলেও আমার কিছু যায় আসে না। দিল্লি ইউনিভার্সিটির এক সিম্পোজিয়ামে আমাকে নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ করতেই পারে। ট্যাক্সি নয়, বাসে উঠল মনীষা। মনীষার বাবা দাঁড়িয়ে রইলেন, উনি এখন ফিরবেন না। প্রায় ওকে ঠেলেই আমি দৌড়ে গিয়ে বাসে উঠে পড়লাম। মনীষার পাশে আমার জন্য তো খালি জায়গা থাকবেই। মনীষা ভুরু তুলে হাস্যময় মুখে বলল, এই তুমি কবে এলে? মনীষা, আজই এসেছি আমি। ট্রেন থেকে নেমেই তোমাকে খুঁজছি। ভ্যাট, তোমার জিনিসপত্র কোথায়? কিছু আনিনি, শুধু একটা সুটকেস, সেটা স্টেশনের লেফট লাগেজে। সত্যি সত্যি তুমি আজই এসেছ? হ্যাঁ সত্যি, বলতে গেলে এইমাত্র। বাইরে কোথাও এসে চেনা কারোর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে খুব ভালো লাগে, তাই না? আমি শুধু একজনের সঙ্গে দেখা করতে এসেছি। তুমি কোথায় থাকবে? আমার পিসিমার বাড়িতে থাকবে? জায়গা আছে, পিসিমা খুব ভালো লোক। না না, আমি হোটেলে উঠব। তোমাকে না পেলে আজই ফিরে যেতাম। কেন, হঠাৎ দিল্লিতে এসেছ কেন? কোনো কাজ আছে বুঝি? শুধু তোমাকে দেখতে। এই কদিনেই আরও কি সুন্দর হয়েছ তুমি। সঙ্গে সঙ্গে মনীষার মুখখানা ম্লান হয়ে গেল। কথা ঘুরিয়ে নিয়ে বলল, অনুবাদীর খবর শুনেছ? না তো, কি হয়েছে? অনুবাদী মারা গেছেন, কাল বৌদির চিঠি পেলাম। আমার এত মন খারাপ লাগছে। আমি মনীষার একটা হাত তুলে নিয়ে সামান্য চাপ দিলাম। ঠিক এই মুহূর্তে কারোর মৃত্যু সংবাদ না শুনলেই ভালো হতো। আমি মনীষার রূপের প্রশংসা করছি তো, তাই ও মৃত্যুর প্রসঙ্গটা তুলল হঠাৎ। পৃথিবীতে এরকম মেয়ার আছে? মনীষা, এখন বাড়ি ফিরে কি করবে?
কেন বলো তো? এখন তোমাকে বাড়ি ফিরতে হবে না, তুমি এখন আমার সঙ্গে থাকবে। হাতে এত জিনিসপত্র রয়েছে যে, প্যাকেটগুলো বাড়িতে রেখে এসো, এগুলো সঙ্গে নিয়ে ঘোরা যায় না। তারপর আমরা খুব বেড়াবো। এসো, বাস ছেড়ে দিয়ে ট্যাক্সি নেই। এই তো এসে গেছে আমাদের বাড়ি। মনীষা জোর করে আমাকে সঙ্গে করে নিয়ে গেল ওদের বাড়িতে। মনীষার তো মনে কোনো গ্লানি নেই। ওর পিসিমাকে ডেকে বলল, পিসিমণি, এই হচ্ছে সুনীলদা। চেনো না? তুমি তো কিছু বাংলা বইটই পড়ো না। অবশ্য সুনীলদার লেখা পড়লেও তোমার ভালো লাগতো না। সুনীলদা খুব খারাপ খারাপ লেখে। কেন যে ছাপা হয় ওসব। পিসিমণি, আমি সুনীলদার সঙ্গে বেরুচ্ছি। মনীষা, আমি লালকেল্লায় সনে লুমের দেখিনি। আমি দেখেছি, তুমি আমার সঙ্গে আবার দেখবে না? আমি কখনো কুতুব মিনারের ওপর উঠিনি। আমি উঠেছি একবার, আবার তোমার সঙ্গে উঠব। আমরা কাল ওখলা গিয়েছিলাম, আজ তুমি আর আমি আবার যাব। আচ্ছা, তুমি কখনো মহাত্মা গান্ধীর সমাধির সামনে দাঁড়িয়েছ? মনটা কিরকম অন্যরকম হয়ে যায়। আমি তোমার সঙ্গে গিয়ে দাঁড়িয়ে দেখব। এসো, আজ গান্ধীর সমাধিতে গিয়ে ফুল দিই। যদিও আমি একটু গান্ধী ভক্ত নই, হুমায়ুন্স টুমে গেলে মনে হয় না সারাদিন ওখানেই বসে থাকি। আজ সারাদিন ওখানেই বসে থাকব। সুনীলদা, তুমি দিল্লিতে আর কদিন থাকবে? যে কদিন তুমি আছো। মনীষা, আমরা শুধু বেড়াচ্ছি, কোনো কথা বলা হচ্ছে না। অনেক কথা আছে। বাহ, আমরা কি এই কদিন বোবা হয়েছিলাম? এই কদিন মানে? তোমার সঙ্গে আমার এই তো কয়েক মিনিট আগে দেখা হলো। এই 3 দিন ধরে যে এত জায়গায় বেড়ালাম, লালকেল্লা, ওখলা, গান্ধীঘাট, কিন্তু এই হুমায়ুনের সমাধিটাই আমার সবচেয়ে সুন্দর লাগে। মনীষা, তোমার সঙ্গে একটাও কথা বলা হয়নি। তাহলে এতক্ষণ ধরে কে বকবক করল? সব বুঝি আমি বলছি। আরও অনেক কথা আছে। মনীষা, তোমার হাতটা দাও তো, কি সুন্দর গন্ধ তোমার হাতে। মনীষা, এসো, এখানে একটু দৌড়াই। দৌড়াবে? হ্যাঁ, এক্ষুনি। রেস দেবে? তুমি পারবে আমার সঙ্গে? দেখি তো। না, রেস নয়, হাতে হাত ধরে। হাতে হাত ধরে ছোটার মধ্যে ভীষণ একটা খুশির ব্যাপার আছে। আমার এত ভালো লাগছে। এসো, আমরা হুমায়ুনের সমাধির চারপাশটায় দৌড়ে আসি। মনীষা, হুমায়ুনের মতন তোমার যদি কখনো অসুখ হয়, আমি আমার জীবনী শক্তি দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলব। এই যা, বৃষ্টি এসে গেল। আমরা কিন্তু ভিজব। মনীষা, এখানে কেউ নেই। তোমার কানে কানে একটা কথা বলবো। কানে কুদিও না কিন্তু বলছি। মনীষা, সেদিন বউবাজারের মোড়ে। সুনীলদা, তোমার পকেট থেকে সব পয়সা পড়ে গেল। পড়ুক। মনীষা, আমাকে ক্ষমা চাইতে দাও। সেদিন বউবাজারের মোড়ে তোমাকে দেখেও। তুমি আগ্রা দেখেছ, আমি ফতেপুর সিকরি যাইনি। তোমাকে দেখেও আমি। এখানে ফুল ছিঁড়লে কেউ বোধহয় কিচ্ছু বলবে না। ওই রঙন ফুলের একটা থোকা এনে দাও না আমাকে। তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি, তুমি শুনছ না কেন? শুনছি তো। আচ্ছা থাক ওসব কথা। চলো, আমরা এক্ষুনি তাজ এক্সপ্রেসে চেপে আগ্রা চলে যাই, ওখান থেকে ফতেপুর সিকরি। তুমি যা যা দেখোনি, তোমাকে সব দেখাতে চাই। আমার কাছে অনেক টাকা। আমি তো কত জায়গা দেখিনি। তোমাকে সব জায়গায় নিয়ে যাব। সারা জীবন এইরকম বেরিয়ে বেড়ালে কিরকম হয়? আমি রাজি, সারা জীবন। পারবে? কেন পারব না? যদি টাকা পুড়িয়ে যায়, একটা ব্যাংক ডাকাতি করলেই তো হয়। খুব শক্ত নয়। তোমার পিসে মশাই তো জাদ্রেল মিলিটারি অফিসার। ওর সার্ভিস রিভলভারটা কয়েক ঘন্টার জন্য লুকিয়ে আনতে পারবে না? তারপর কি হবে? আমি রিভলভারটা উঁচিয়ে ধরব কোনো ব্যাংকের কাউন্টারে। তুমি মুখে একটা কালো মুখোশ পরে একটা থলিতে সব টাকাগুলো ভরে নেবে। বাইরে দাঁড়িয়ে থাকবে ভাড়া করা কালো অ্যাম্বাসেডর। আমিও তো অ্যাকমপ্লিশ হয়ে যাব। তারপর ধরা পড়লে? ধরা পড়লে তুমি আর আমি জেলখানায় এক ঘরে থাকব। সেটাও তো একরকমের বেড়ানো। জেলে বুঝি এক ঘরে থাকতে দেয়? দেয় না বুঝি? তাহলে তো মুশকিল। একমাত্র বিয়ে নামক জেলখানাতেই একসঙ্গে থাকা যায়। তবে কি আগেই সেই জেলখানা? মনীষা আমাকে একটা ধাক্কা দিয়ে হাসতে হাসতে বলল, ভ্যাট, তোমাকে কে বিয়ে করবে? তুমি একটা পাগল। আমি পাগল? তাহলে পৃথিবীতে একটাও সুস্থ মানুষ নেই। তাছাড়া আমিও তো তোমাকে মোটেই বিয়ে করতে চাই না। ভাগ্যিস, না হলে মহা মুশকিল হতো। কিসের মুশকিল? তোমাকে বিয়ে করা কিংবা বিয়ে না করা। তার মানে? কিছু মানে নেই। মনীষা, তুমি ভীষণ আজকাল রহস্য করে কথা বলো। তাহলে এইসব কথা না তুললেই হয়। আমাকে একটু আদর করতে দেবে? আমি তোমাকে একটু আদর করব। এই রঙন ফুলের থোকাটা আমার খোপায় গুজে দাও। তাকাও আমার দিকে।
দেখি তোমাকে ভালো করে। তোমার চোখ দুটো কত সুন্দর আমি জানি না, কিন্তু কি অসম্ভব সুন্দর তোমার এইরকম চেয়ে থাকা। এইরকম হাসি মাখানো চোখের দৃষ্টি আমি আর কখনো দেখিনি। আকাশের দিকে তাকাও, শিগগিরই দারুণ ঝড় উঠবে। মনীষা, সেদিন বউবাজারের মোড়ে আমি ভুল করেছিলাম বলি কি আমি কান চাপা দিয়ে আছি। খুব জোরে কান চেপে থাকো, কিরকম বৃষ্টির শব্দ শোনা যায়। আবু হোসেনের স্বপ্ন। আমি দিল্লিতে সত্যিই গিয়েছিলাম বটে, মনীষার সঙ্গে দেখা হয়নি। উঠেছিলাম কালীবাড়িতে, মনীষার পিসিমার খোঁজ করেছিলাম। মনীষারা তখন হরিদ্বারে চলে গেছে, কবে ফিরবে ঠিক নেই। আমিও গিয়েছিলাম হরিদ্বার, তবু দেখা হল না। ঋষিকেশ, লক্ষ্মণঝোলা পর্যন্তও গেছি, মনীষা নেই। এমনও হতে পারে আমি যেদিন হরিদ্বারে, ওরা সেদিন লক্ষ্মণঝোলায়। আমি যখন লক্ষ্মণঝোলার পথে, ওরা তখন ফেরার ট্যাক্সিতে আমার পাশ দিয়ে চলে গেছে, আমি দেখতে পাইনি। মনীষা তো জানত না আমি ওকে অনুসরণ করেছি, সুতরাং ওর পালিয়ে বেড়াবার কোনো প্রশ্নই ওঠে না। হেমন্ত বলেছিল এটাই আমাদের নিয়তি। দিল্লি ফিরে শুনলাম ওরা আবার অমৃতসর হয়ে সিমলার দিকে গেছে। বাধ্য হয়ে আমাকে কলকাতায় ফিরে আসতে হল। মনীষার খোঁজে তো আমি সমস্ত উত্তর ভারত চষে বেড়াতে পারি না। হেমন্ত জিজ্ঞেস করল, কিরে, দেখা পেলি? মিথ্যে কথা বলতে পারতাম, কিংবা স্বপ্নের কথা, কিন্তু হেমন্তর কাছে এখন আর তা বলা যায় না। হেমন্ত আমার থেকে ওপরে উঠে গেছে। ঘাড় নেড়ে বললাম, না। হেমন্ত মন দিয়ে আমার কথা শুনল, তারপর বলল, কতদিন আর ঘুরে বেড়াবে? কলকাতায় তো ফিরতেই হবে। তবে অরুণের কাছে শুনলাম ওর বাবা লিখেছেন সিমলায় নাকি একটি চমৎকার ছেলের সঙ্গে আলাপ হয়েছে। যাগে শোন, একটা দরকারি কথা আছে। ঝট করে ড্রয়ার খুলে হেমন্ত একটা ব্র্যান্ডের বোতল বার করল, চোখের ইশারায় জিজ্ঞেস করল, খাবি? আমি বললাম, কি ব্যাপার রে, তুই আজকাল অফিসে এইসব রাখতে শুরু করেছিস? আরে ধুত, চোর কোম্পানির অফিস, কে এসব নিয়ে মাথা ঘামায়? দুপুরের দিকে একটু না খেলে শরীরটা মেজমেজ করে। হেমন্ত, তুই আজকাল বড্ড বেশি খাচ্ছিস। হেমন্ত হা হা করে হেসে বলল, দেবদাস হয়ে যাব, দেবদাস। মাহিরি, কদিন কলকাতার বাইরে ছিলাম, এর মধ্যে সান্ত্বনাও কেটে পড়েছে। চশমাটা খুলে হেমন্তর রুমাল দিয়ে মুখ মুছল। পুরু চশমা যারা পরে, চশমা খুললে তাদের মুখটা হঠাৎ কিরকম অসহায় দেখায়। খানিকটা অপমানেই বলল, 34 বছর বয়স হয়ে গেল, আবার যদি কেউ 18 বছর বয়সটা ফিরিয়ে দিত, সম্পূর্ণ নতুনভাবে জীবনটা শুরু করতাম। মানুষের জীবনে একটা কিছু উদ্দেশ্য থাকা দরকার। আমাদের কোনো উদ্দেশ্য নেই। তুই যে কি দরকারি কথা বলবি বলেছিলি? ও হ্যাঁ, এবার ব্যাঙ্গালোরে গিয়েছিলাম একটা বিশেষ মতলব নিয়ে, সেটা খুব সাকসেসফুল হয়েছে। কোম্পানি আমাকে 6 মাসের জন্য বিলেত পাঠাচ্ছে। আমার মুখটা বিবর্ণ হয়ে গেল। আমি হেমন্তর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। এজন্য বড় বড় সাহেবদের খুব তেল দিতে হয়েছে। বেটারা কিছুতেই রাজি হতে চায় না। নিজেরা সবাই বছরে একবার করে যায়, শুধু আমার বেলাতেই কিপটেমি। তুই বিলেত যাবার জন্য এত ব্যস্ত হয়ে গেলি কেন? একবার তো গেছিস আগে। আরে বিলেত কি পুরনো হয়? যতবার যাওয়া যায়। 6 মাসের জন্য আপাতত পাঠাচ্ছে, যদি আরও 6 মাস বাড়াতে পারি। আমি চুপ করে বসে রইলাম। হেমন্ত লুকিয়ে ব্র্যান্ডির বোতলে চুমুক দিয়ে ঠোঁট মুছল, তারপর কৌতুক করে বলল, কিরে, তোর হিংসে হচ্ছে আমি বিলেতে যাচ্ছি বলে? হঠাৎ দপ করে আমার মেজাজ চড়ে গেল। হিংস্রভাবে তাকিয়ে বললাম, শালা, তোর বিলেতে আমি পেচ্ছাপ করে দিই। কিন্তু তুই পালাচ্ছিস, তুই মনীষার কাছ থেকে পালাচ্ছিস। আস্তে আস্তে, এটা অফিস, আমার একটা প্রেস্টিজ আছে, এত মেজাজ খারাপ করছিস কেন? আমি উঠে বললাম, তোকে আমি যেতে দেব না, এটা আনফেয়ার। হেমন্ত টং টং করে বেল বাজাল। বেয়ারা এসে উকি মারতেই বলল, এই, সাহেবের জন্য কফি নিয়ে এসো, আর সিগারেট দিয়ে যাও 1 প্যাকেট। আমি আবার ধপ করে বসে পড়লাম। হেমন্ত ব্যস্ত ভঙ্গি করে বলল, ওরকম মাথা গরম করিসনি, অনেক কাজের কথা আছে। যাওয়া ঠিক হয়ে গেছে আমার। তোর একটা ওভারকোট আছে না, সেটা দিবি আমাকে। একটা ভালো চামড়ার সুটকেস কিনতে হবে। আমি এবার অনুনয় করে বললাম, হেমন্ত, তুই সত্যি কেন চলে যাচ্ছিস বলতো? যদি যেতেই হয়, মনীষাকে বিয়ে করে ওকে সঙ্গে নিয়ে যা। মনীষা বেড়াতে খুব ভালোবাসে। হেমন্ত বলল, সুনীল, তোর জন্য আমার কষ্ট হচ্ছে। তোর তো বিলেত যাবার সুযোগ নেই, তুই মনীষাকে বিলেতে বেড়াতে নিয়ে যেতে পারবি না। আমি পারলেও মনীষাকে নিয়ে যেতাম না, আমি তো ওকে বিয়ে করছি না, তুই পারিস।
তা আর হয় না। মনীষাকে আমি দিয়ে দিয়েছি তোর হাতে, তুইও ওকে পাবি না জানি, কিন্তু তুই কষ্ট তো পাবি, সেই কষ্টটুকু তোর নিজস্ব থাকুক। ধর্মতলার মোড়ে অরুণের সঙ্গে দেখা। আমি দেখতে পাইনি। অরুণ পেছন থেকে আমার পিঠে একটা ঘুষি মেরেছে। দম বন্ধ করে আমাকে সেই ব্যথা সামলাতে হলো। অরুণের জামা প্যান্ট সব ভেজা, খেলার মাঠ থেকে ফিরছে। বলল, অনেকদিন আমাদের বাড়িতে আসিস না কেন? চল আজ চল। আমি বললাম, তোরও তো আজকাল পাত্তা পাই না, যাস না তাসের আড্ডায়? চল কোথাও বসে একটু চা খাই। জামা প্যান্ট যে ভিজে ঢোল, বাড়ি যেতে হবে। ঠিক আছে, যা তাহলে, পরে দেখা হবে। তুই আসছিস না কেন আমাদের বাড়ি? সুজয়া বলছিল আমি বাড়ি বদল করেছি, অরুণদের বাড়ি বেশ দূরে বলে আর যাওয়া হয় না। অবশ্য আগে সারা কলকাতা চষে বেড়াতাম, এই শহরটাকে খুব ছোট্ট মনে হতো। যাব, শিগগিরই যাব একদিন। আজ চল না, মধুবন এসেছে, ওর সঙ্গে দেখা হবে। মুখের রেখা আমার একটাও পাল্টায় না। সাধারণভাবে জিজ্ঞেস করি, মনীষা এসেছে নাকি? কবে এলো? এই তো পরশুদিন, থাকবে এখন কিছুদিন, ওর বাচ্চা হবে। তাই নাকি? এক্সপেক্টেড ডেট কবে? এই তো অগাস্টেই। কোন নার্সিংহোমে দিবি? দেখতে যাব এখন। আজই চল না। না আজ নয়, মনীষাকে বলিস দেখা করব। মধুবন এসেই জিজ্ঞেস করছিল তোর কথা। তুই নাকি কি একটা গল্প লিখেছিস, তাতেও নাম দিয়ে দিয়েছিস। দেখা হলে তোকে দেবে এক চোট। আমি অবশ্য আজকাল কিছুই পড়ার সময় পাই না। তোকে পড়তেও হবে না। কবে আসছিস? যাব কাল পরশু। না, দেখা করব না আসলে। মনীষাকে আমি দেখতে চাই না। মনীষা হারিয়ে গেছে। এখন কত কাজে ব্যস্ত থাকি, মনীষার কথা তো প্রায় মনেই পড়ে না। এখন ফর্সা রুমাল দিয়ে মুখ মুছলেই রুমালটা ময়লা হয়ে যায়। সময় অনেক বদলে গেছে। আমি এখন আর কথায় কথায় চাকরি ছাড়ি না। বন্ধুরা ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। মনীষার কথা কখনো সখনো মনে পড়ে। রাস্তায় কোনো আলাদা ধরনের রূপসী দেখলে মনে হয়, এই বুঝি মনীষা। বাচ্চা হবার আগে মনীষার কিরকম চেহারা হয়েছে জানি না, আমার সেটা দেখারও দরকার নেই। আমার চোখে শুধু ভাসে ওর সেই হাঁটুর উপর থুতনি রেখে বসে থাকা, সেই অমর চিরকালীন দৃশ্য। মনীষার বিয়ের দিন ওকে বলেছিলাম, তুমি আমাকে সারা জীবন দুঃখ দেবে। মনীষা ওর সুবর্ণ কঙ্কন পরা হাত দিয়ে আমার হাত চেপে ধরে বলেছিল, যা, এ কথা বলতে নেই, আমি একটা সামান্য মেয়ে। বিয়ের দিন বড্ড বেশি সেজেছিল মনীষা, কিংবা ওকে সাজিয়ে দিয়েছিল জোর করে। ব্যাপারটা আমার চোখে লেগেছিল এই জন্য। মনীষাকে আর কোনোদিন আমি বেশি সাজতে দেখিনি। লগ্ন শুরু হতে তখনও অনেক দেরি ছিল। সম্পূর্ণ সাজগোজ করে একটা সিংহাসনের মতন চেয়ারে বসেছিল মনীষা। চারপাশে অনেক মেয়ে। বিয়ে আরম্ভ হওয়া পর্যন্ত আমি থাকব না, তাই আগেই ওকে একটু উকি মেরে দেখে যেতে চেয়েছিলাম। মনীষা ডেকেছিল হাতছানি দিয়ে। কাছে যেতেই আমাকে জিজ্ঞেস করেছিল, হেমন্তদা আসেনি? হেমন্ত তো নেই এখানে, ও তো বিলে চলে গেছে। ওর ঠিকানাটা দিও তো। দেব। এতদিন তোমার দেখা পাইনি কেন? বিয়ে আরম্ভ হবার একটু আগে তো আর জিজ্ঞেস করা যায় না। সেই একদিন সন্ধ্যাবেলা বউবাজারের মোড়ে তুমি একলা দাঁড়িয়েছিলে কেন? তোমাকে দেখার পরও আমি চোখ ফিরিয়ে নিয়েছিলাম, সেই জন্য কি তুমি রাগ করেছ? বললাম, আমিও তোমার দেখা পাইনি, তুমি কত সব জায়গা ঘুরে এলে। মনীষাকে বলিনি আমি ওর খোঁজে দিল্লি গিয়েছিলাম। হরিদ্বার, লক্ষ্মণঝোলা পর্যন্ত ছোটাছুটি করেছি। ওসব আর বলা যায় না। মনীষা বললে, তুমি আজ সারা রাত থাকবে কিন্তু? না ভাই, আমি একটু আগেই চলে যাব। তুমি যদি চলে যাও তাহলে আমি ভীষণ রাগ করব। ঘরের মধ্যে অসহ্য গরম, অত সাজ পোশাক পরে মনীষা খুব ঘামছিল। আমরা একটুক্ষণের জন্য এসে দাঁড়িয়েছিলাম বারান্দায়। 3 তলায় সেই ঘর, যেটা মনীষার নিজের শোয়ার ঘর। এই ঘরে আজ বাসর হবে। লক্ষ্য করে দেখলাম সেই 3 চাকার সাইকেলটা নেই, কেউ সেটা সরিয়ে নিয়েছে। আমি একদিন স্বপ্নের মধ্যেই বারান্দা দিয়ে মধ্যরাত্রে মনীষার ঘরে ঢুকেছিলাম। আজ মধ্যরাত্রে এই ঘরে সত্যি সত্যি একজন অন্য পুরুষ মানুষ আসবে। আমি ওর চোখে চোখ রেখে বলেছিলাম, তুমি আমাকে সারা জীবন দুঃখ দেবে। মনীষাকে আমি কোনোদিন প্রণয়ের কথা বলিনি। ওর বিয়ের রাত্রে শুধু বলেছিলাম ওই দুঃখের কথা। চন্দনের ফোঁটায় সাজানো মনীষার মুখখানা বিহব্বল হয়ে গেল। অস্ফুটভাবে বলল, যা, ও কথা বলতে নেই, আমি একটা সামান্য মেয়ে। আমি বললুম,
তুমি তো বিয়ের পরই লখনৌ চলে যাচ্ছ। এরপর আর বহুদিন তোমার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না? আমি তো প্রায়ই কলকাতায় আসব। তাছাড়া তোমরা লখনৌ যাবে না? না। কেন? তুমি এবার ভেতরে যাও, তোমাকে কারা যেন ডাকছেন। আমি চলে আসতে চাইছিলাম। মনীষা তবু আমার হাত ধরে রেখে জিজ্ঞেস করল, তোমার সঙ্গে ওর আলাপ হয়েছে? কার সঙ্গে? দীপঙ্করের সঙ্গে তো? হ্যাঁ হ্যাঁ, চমৎকার ছেলে। এত ভদ্র ও বুদ্ধিমান ছেলে খুব কম দেখেছি আমি। সত্যি, মনীষার স্বামী অসাধারণ ভালো। প্রেমিকার স্বামীকে অপছন্দ করাই নিয়ম। কিন্তু দীপঙ্করকে কিছুতেই ভালো না লেগে যায় না। অত্যন্ত বিনয়ী, অথচ ন্যাকা নয়। প্রখর রসিকতা বোধ আছে। চরিত্রে কোনো মালিন্য নেই। সিমলা স্ক্যান্ডেল পয়েন্টের কাছে মনীষার বাবার হঠাৎ স্ট্রোকের মতো হয়। বিকেলবেলা বেড়াতে বেড়াতে কাছেই ছিল দীপঙ্কর। দীপঙ্করের সঙ্গে আগেই ওদের আলাপ হয়েছিল। দীপঙ্করের জন্যেই সেবার মনীষার বাবা বেঁচে যান। 3 দিন জ্ঞান ছিল না। সেই সময় দীপঙ্কর যাবতীয় বড় বড় ডাক্তার এনে হাজির করে। বরুণদা ও অরুণদাকে টেলিগ্রাম করা হয়েছিল। টেলিগ্রাম পাবার পর ওরা গিয়ে পৌঁছতে যে সময় লেগেছিল, তার মধ্যে দীপঙ্কর না থাকলে যে কি হতো বলা যায় না। মনীষা একলার কতই বা করতে পারত। সেরে উঠে মনীষার বাবা দীপঙ্করের কাছে মানসিকভাবে প্রায় কৃতদাস হয়ে গেলেন। হয় স্বাভাবিক। তারপর সেই উপকারী, বিনয়ী, অবিবাহিত যোগ্য ছেলেটির সঙ্গে মনীষার বাবা যদি তার মেয়ের বিয়ে দেবার জন্য উঠে পড়ে লাগেন, তাতেও কোনো দোষ দেওয়া যায় না। এতে কারোর আপত্তি করার কথাও নয়। দীপঙ্কররা 2-3 পুরুষ ধরে লখনৌয়ের প্রবাসী, অবস্থাপন্ন। দীপঙ্কর নিজেও বেশ সুশ্রী এবং ভালো চাকরি করে। অত্যন্ত শুভ যোগাযোগ। আমি ওই ব্যাপারটাতে আশ্চর্য হইনি, কারণ আমি জানতাম বউবাজারের মোড়ে সেই এক মুহূর্তের ভুলে আমি মনীষাকে চিরকালের মতন হারিয়েছি। কেন সেরকম ভুল করেছিলাম জানি না। বিয়ের পর লখনৌ চলে গিয়েছিল মনীষা। 2 মাস বাদেই একবার ফিরেছিল। সেবার আমি দেখা করিনি। মনীষার সুখী বিবাহিত জীবনে আমার পক্ষে মাথা গলানো এখন একটা কুরুচিপূর্ণ ব্যাপার। এসব আমি করতে পারি না। মনীষার সঙ্গে দেখা হলেই হয়তো আমি দুর্বল হয়ে পড়ব। দেখা না করাই ভালো। এই সুনীল, তুই মধুবনকে দেখতে গেলি না? কোন নার্সিংহোমে আছে যেন? ক নম্বর কেবিন? নার্সিংহোম থেকে তো বাড়ি চলে এসেছে। ওর একটা ছেলে হয়েছে। এর মধ্যে বাড়ি চলে গেল? ছেলে? বাহ, খুব সুখবর। ক পাউন্ড ওজন? 7 পাউন্ড। বেশ নর্মাল তার মানে। দুজনেই ভালো আছে তো? মিষ্টি পিষ্টি খাওয়ানো হবে? তুই আয় একদিন আমাদের বাড়িতে। আজই চল, মধুবন বলছিল তোর কথা। আজ নয়, কাল ঠিক যাব। ও তো আরও থাকবে কিছুদিন। এখনো মাস দেড়েক আছে। মধুবনকে বলিস আমি হঠাৎ কলকাতার বাইরে চলে গিয়েছিলাম বলে নার্সিংহোমে যেতে পারিনি। ওর ফিরে যাবার আগে একবার দেখা করে আসব। আমরা ভাবছি একবার লখনৌ ঘুরে আসব। তুই যাবি? চল না, গেলে মন্দ হয় না। যায়নি। সেবারও যায়নি একদিনও। ভদ্রতা রক্ষা করে অন্তত নার্সিংহোমে যাওয়া উচিত ছিল একবার। শিশুপুত্রকে কোলে নিয়ে মনীষার অন্যরকম চেহারা। মাতৃমূর্তিতে মনীষাকে দেখার ইচ্ছে একটু একটু হয়েছিল। যাকে ভালোবাসি তাকে অসুস্থ অবস্থায় দেখলেও ভালো লাগে। হেমন্ত থাকলে যেতাম, দুজনে একসঙ্গে। একা যাওয়া যায় না। এই সুনীল, মনীষা চিঠি লিখেছে। তোকে বলেছে ওর ছেলের জন্য নাম ঠিক করে দিতে। নাম আমি কি ঠিক করব? বাহ, তোরা লেখকরাই তো নাম টাম দিস। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস কর। বাহ, তোকে নাম দিতে বলেছে, অথচ তুই বলছিস অন্যদের কথা। আমার দ্বারা হয় না ওসব। কত বড় হয়েছে মনীষার ছেলে? কথা বলতে পারে? অরুণ বলল, বছর দেড়েক হয়ে গেল। খুব কথা বলে। যা দুষ্ট হয়েছে না। আমরা লখনৌ গিয়ে 7 দিন ছিলাম। সব সময়টা তো ওকে নিয়ে কেটে গেল। তারপর ওখান থেকে সবাই মিলে রাজস্থান ঘুরে এলাম। তুই গেলি না কেন আমাদের সঙ্গে? আমি যে তখন দারুণ ব্যস্ত ছিলাম। তুই আজকাল খুব ব্যস্ত মানুষ হয়েছিস, তাই না? হেমন্ত চিঠি লিখে জানতে চেয়েছে মনীষা কি লন্ডনে গেছে। কয়েকদিন আগে পিকাডিলি সার্কাসে চলন্ত ট্যাক্সিতে ও অবিকল মনীষার মতন একটি বাঙালি মেয়েকে দেখেছে। মেয়েটি অন্যদিকে মুখ ফিরেছিল। হেমন্ত আরেকটা ট্যাক্সি নিয়ে অনুসরণ করেও ধরতে পারেনি। মনীষা লন্ডনে যায়নি। হেমন্ত লন্ডনে বসে মনীষার স্বপ্ন দেখেনি। আয় সুজয়া, কোথায় যাচ্ছ? সুজয়া মুখ ফিরিয়ে আমার দিকে তাকিয়ে হাসল। তারপর বলল,
তবু ভাগ্যিস চিনতে পারলেন। কতদিন দেখা নেই, আর তো আসেনি না। বড্ড দূর হয়ে গেছে। বাজে কথা, আপনি আমাদের ওদিকে কখনো আসেন না। অবশ্য আমাদের বাড়িতে আর আসবেনই বা কেন? আকর্ষণ তো নেই কিছু। তুমি তো মস্ত বড় আকর্ষণ। থাক, খুব হয়েছে, আমি সব জানি। আপনি একটা কিরকম যেন, মুখ ফুটে কিছু বলতে পারেন না। যাক শুনুন, এবার একদিন আসবেন, মধুবন এসেছে। মনীষা আবার এসেছে? কেন, ও এলে আপনার অখুশি হবার কারণ আছে নাকি? বাপের বাড়ি আসবে না? না, তা বলছি না, এই তো সেদিন গেল। সেদিন কোথায়? 9 মাস আগে। সেবার তো বেচারা বাড়িতেই বন্দী হয়েছিল, কোথাও যেতে পারেনি। এবার একটু বেড়াবে। আপনি কি আপনার বাড়িতে একবার নেমন্তন্ন করতে পারেন না? কাকে? আমাকে না হয় নাই করলেন, মধুবনকেও তো একদিন নেমন্তন্ন করে খাওয়াতে পারতেন। ঠিক আছে, নেমন্তন্ন না করলেও আমরা এমনিতেই একদিন গিয়ে উপস্থিত হব। আমাকে তো বাড়িতে পাবে না, আমি বাড়িতে থাকিই না। তার মানে যেতে বারণ করছেন তো? অদ্ভুত আপনি। সুজো আর 2-3 জন মহিলার সঙ্গে নিউ মার্কেটে এসেছিল। বেরিয়ে ট্যাক্সি পাচ্ছে না। বিকেলবেলা অফিস ছুটির সময়, এখন ট্যাক্সি ধরে দেওয়া আমারই দায়িত্ব। অন্য মহিলাদের একটু দূরে দাঁড় করিয়ে রেখে সুজো আমার সঙ্গে কথা বলতে লাগল। খুব সিরিয়াস মুখ করে জিজ্ঞেস করল, আপনি আজও বিয়ে করলেন না? আমি হাসতে হাসতে বললাম, তুমি এখনো আমার বিয়ের ঘটকালের কথা ভাবছ নাকি? মোটেই না, আমার হাতে আর পাত্রী নেই, একজনই ছিল, তাকে তো আপনি বিয়ে করলেন না। একজন ছিল? কে বলো তো? আহা, জানেন না, ন্যাকা। আপনি সত্যিই ন্যাকা। মনের কথাটা কখনো মুখ ফুটে বলতে পারেন না? আমি চুপ করে রইলাম। সুজোয়া বলল, থাকে, মধুবন নেই, তার জন্যে আপনি আমাদের বাড়িতে আসাও ছাড়বেন? নাকি ভয় পান হঠাৎ যদি ওর সঙ্গে দেখা হয়ে যায়? আপনি এখন মধুবনের সঙ্গে দেখা করতে ভয় পান, তাই না? কলকাতা শহরটা ছোট, একদিন দেখা হয়েই যাবে। মনীষার সঙ্গে কোনোদিন দেখা করব না এমন প্রতিজ্ঞাও তো আমি করিনি। এমনি মনে হয় না দেখা হয় ভালো, শুধু শুধু এক ধরনের দুঃখ পাওয়া। রাসবিহারে এভিনিউর মোড়ের কাছে অরুণ হন করে হেঁটে যাচ্ছিল। সেদিনের সেই কিল মারার শোধ নেওয়া হয়নি। পেটে চালালুম এক ঘুষি। অরুণ মুখ কুঁচকে দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, দেরি হয়ে যাবে, অলরেডি শো আরম্ভ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? মুক্তাঙ্গনে একটা থিয়েটার দেখতে। কি বই? নাট্যকারের সন্ধানে। 6টি চরিত্র খুব ভালো হয়েছে শুনছি। মধুবন আমাদের দেখাচ্ছে। মধুবনের জন্য আমাদের অনেক থিয়েটার দেখা হয়ে গেল, ও সবকটা দেখে যাচ্ছে। ঠিক আছে, যা। চল, তুই যাবি? টিকিট পাওয়া যাবে কিনা জানি না অবশ্য। চল না, গিয়ে দেখা যাক। না, আমি দেখব না, তুই যা। আরে চল না, কতক্ষণের আর ব্যাপার। না ভাই, আমার অন্য কাজ আছে এ পাড়ায়, এখন থিয়েটার দেখতে পারবো না। আমারও থিয়েটার অত ভালো লাগে না, কিন্তু সুজয়াকে জানিস তো, না গেলে এমন কাণ্ড করবে। তাহলে আর দেরি করছিস কেন, যা। অরুণ চলে যাবার পর আমার মনটা উসখুস করতে লাগল। মনীষা এত কাছে আছে, তবু একবার দেখা হবে না? শুধু একটু চোখের দেখা। অন্য কোনো সময় এরকম মনে হয়নি। এখন অত কাছে আছে বলেই মনটা খুব চঞ্চল হয়ে উঠল। এই তো আর কয়েক পা গেলেই মুক্তাঙ্গন, তবু আমি দূরে চলে যাব। মনীষা শুনলে অপমানিত বোধ করবে না? মনীষাকে অপমান করার অধিকার আমার নেই। আমি তো অনায়াসে মুক্তাঙ্গনে গিয়ে একটা টিকিট কেটে ঢুকে পড়তে পারি। যদি হাউসফুল হয়, টিকিট না পাওয়া যায়, তবু অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে খবর পাঠিয়ে ভেতরে ঢোকা খুব বোধহয় শক্ত হবে না। যাব, গিয়ে মনীষার পিঠে অজান্তে একটা কিল মেরে বলব, এই খুকি। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। কোনটা আমার পক্ষে বেশি উচিত, যাওয়া বা না যাওয়া, সেটা বুঝতে পারি না। হঠাৎ টের পাই যেন আমার চারপাশে রাশি রাশি জল। কখন শো শেষ হবে? গেটের কাছে দাঁড়ানো লোকটি বলল, 9:30। এখন 7:30 বাজে। এখন আর ভেতরে ঢোকা যায় না। নাটকের মাঝখানে ঢুকলে অন্যদের ডিস্টার্ব করা হবে। শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আরও 2 ঘণ্টা। কাছাকাছি একটা ডাক্তারখানায় ঢুকে হেমন্তকে টেলিফোন করলাম। হেমন্ত ফেরেনি। বিলেত থেকে ফিরেছে 3 মাস আগে, কিন্তু এখন আবার কলকাতার বাইরে। হেমন্তকে পেলে অনেক সুবিধে হতো। হেমন্ত সহজে সিদ্ধান্ত নিতে পারে। মনীষা এত কাছে, বসে বসে থিয়েটার দেখছে। আমার এখন মনীষার সঙ্গে দেখা করা উচিত কিনা সে সম্পর্কে হেমন্তকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়। ঠিক 9:30টার সময় ফিরে এলাম মুক্তাঙ্গনের সামনে।
শো একটু আগেই ভেঙেছে, বেশ কিছু লোকজন বেরিয়ে গেছে। মনীষারাও যদি চলে গিয়ে থাকে তাহলে আমি একটা তুলকালাম কাণ্ড বাঁধাব। আমি যখন ফিরে এসেছি তখন মনীষার সঙ্গে আমার দেখা হতেই হবে। সব ব্যাপারটা আমার ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করে। 9:30টার সময় শো শেষ হবার কথা, তার 5 মিনিট আগেই যদি ভেঙে যায়, আমি তার কি জানি। আমি গেটের কাছ থেকে কিছুটা দূরে বকুল গাছের নিচে দাঁড়ালাম। না, ওই তো মনীষা আসছে। সঙ্গে আছে সুজুয়া, সীমা বৌদি, উষাদি আর অরুণ। দীপঙ্কর নেই। কাছাকাছি আসতেই আমি ডাকলাম, তাই মনীষা। মনীষা চোখ তুলে খুঁজতে লাগল। আমি এগিয়ে গিয়ে ওর হাত ধরে বললাম, মনীষা, আমাকে দেখতে পাচ্ছ না? মনীষা শিশুর মতন উজ্জ্বল হয়ে গিয়ে বলল, তোমাকেই তো খুঁজছিলাম। কোথায় ছিলে এতদিন? একবার দেখা করতে পারো না? তুমি লখনৌতে এলে না কেন? লখনৌতে যাও কি আমার মানায়? কিন্তু আমার যে খুব দেখতে ইচ্ছে করে তোমাকে। আমারও ইচ্ছে করে। মনীষা, চল একদিন বেড়াতে যাই। কোথায়? অনেক দূরে, মনে নেই সারা জীবন আমাদের বেড়াবার কথা ছিল? চলো কোন একটা পাহাড়ে বেড়াতে যাই। কোন পাহাড়ে? খুব উঁচু কোনো পাহাড়ে, যেখানে বরফ থাকবে না, অথচ বেশ উঁচু, দাঁড়িয়ে কথা বলা যায়। সেই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে তোমাকে একটা খুব জরুরি কথা বলবো। কি জরুরি কথা? সেটা পাহাড়ে না উঠলে বলা যাবে না। সেখানে মাথার উপরে শুধু আকাশ, পায়ের নিচে, অনেক নিচে মানুষের বসতি, আমাদের ধারে কাছে আর কেউ নেই। সেখানেই শুধু কথাটা বলা যায়। আমাদের চারপাশে এত মানুষ, এত গোলমাল, এখানে সে কথা মানাবে না। জীবনে কোনোদিন যদি সে কথাটা না বলতে পারি, তাহলে এই বেঁচে থাকাটাই ব্যর্থ মনে হবে। যাবে আমার সঙ্গে একদিন পাহাড়ে? যাব, তুমি যেদিন ডাকবে সেদিনই আমি যাব। কিন্তু তুমি তো ডাকো না। মনীষা, তুমি কেমন আছো? আমি ভালো নেই। কেন ভালো নেই কেন? তোমাকে তো আরো বেশি সুন্দর দেখাচ্ছে। না, আমি ভালো নেই। কেন? জানি না, সেটাও বুঝতে পারি না। সারাদিন বাড়ি বসে থাকি, ছেলেকে চান করাই, খাওয়াই, রেকর্ড শুনি, সন্ধেবেলা ও এলে গল্প করি, অথচ মনে হয় সারাদিন কিছুই করা হলো না। কেন লেখাপড়া শিখলাম? কেন খেটে খুঁটে MA পাশ করলাম? তুমি রিসার্চ করতে পারো। কি হবে রিসার্চ করে? ছেলে মানুষ করার জন্য রিসার্চ করার দরকার হয়? তাহলে ওখানে কোনো কলেজে পড়াও না। কি হবে কলেজে পড়িয়ে? আরও কত ছেলেমেয়ে চাকরি পায় না, তাদের টাকার দরকার। আমার তো সেরকম দরকার নেই টাকার। তাহলে কি করবে? জানি না, শুধু মনে হয় সারাদিনে কিছুই করা হলো না। মনীষা, তুমি কোনো রকম কষ্টে আছো শুনলে আমার খুব খারাপ লাগবে। কষ্টে থাকা তোমার সাজে না। ঠিক কষ্টে যে আছি তা বলা যায় না। একে তো কষ্ট বলে না। আমার মন ভালো নেই। আমি কলকাতায় ভালো ছিলাম। তাহলে তুমি কলকাতায় ফিরে এসো। মনীষা চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। আমার ইচ্ছে হলো এক্ষুনি ওকে নিয়ে কোথাও চলে যাই, অনেক দূরে, সবার চোখের আড়ালে। কোনো পাহাড় চূড়াতে হলেই ভালো হয়। সেই অসীম নীরবতার মধ্যে দাঁড়িয়ে মনীষাকে আমার জীবনের সার সত্য কথাটা বলতে হবে। আচমকা মনীষা আমাকে বলল, সুনীলদা, তুমি আমাকে ভুলে গেছ? আমি তোমাকে কখনো ভুলতে পারি? তা কখনো সম্ভব? তুমি যদি আমাকে ভুলে যাও, তাহলে সেদিনে আমি মরে যাব। আমার বেঁচে থাকার কোনো মানে থাকবে না। শোনো, আমি তোমাকে যখন ডাকব, তুমি আমার সঙ্গে যাবে তো পাহাড় চূড়ায়? এ কথা কি দুবার জিজ্ঞেস করতে হয়? এতে কোনো সন্দেহ আছে? মনীষা, উষাদি ডাকছেন তোমায়। এবার তোমায় ট্যাক্সিতে উঠতে হবে। যাচ্ছি, একটু পরে যাচ্ছি। মনীষা আমার বাহুতে ওর একটা হাত রাখল, তন্ন তন্ন চোখে দেখল আমার মুখের দিকে। তারপর একটা ছোট দীর্ঘশ্বাস ফেলে বলল, সুনীলদা, তুমি অনেক বদলে গেছ। আমি সামান্য হেসে বললাম, হ্যাঁ, বদলে গেছি। আমার দুপাশের জুলপে পাকতে শুরু করেছে, বেশ মোটাসোটা হয়ে গেছি। চোখের নিচে কয়েকটা কালো দাগ পড়েছে, যাতে বোঝা যায় আমি এখন ব্যস্ত লোক। মনীষা দুঃখী গলায় বলল, আমি সেরকম বদলের কথা বলিনি। তুমি এমনিই বদলে গেছ। না তো, আমি তো আরেকটুও বদলাইনি। তুমিও বদলাওনি। কে বলবে তোমার একটা ছেলে আছে? তুমি ঠিক আগের মতনই আছো। কয়েক বছর আগে সেই যে এক সন্ধ্যেবেলা বউবাজারের মোড়ে তুমি একলা দাঁড়িয়েছিলে। ট্যাক্সি তো হর্ন দিচ্ছে, এবার আমি যাই। যাও, কথা রইল, একদিন আমার সঙ্গে একটা খুব উঁচু পাহাড়ে বেড়াতে যাবে। সেখানে একটা জরুরি কথা বলবো তোমাকে।
যা কোনোদিন বলা হয়নি। পাহাড় চূড়ায় না দাঁড়িয়ে বলা যায় না। যাবে তো? হ্যাঁ, যাব, কথা দিলাম। তুমি যেদিন বলবে। অরুণে আমাকে প্রথমে দেখতে পেয়েছিল। অরুণ কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু আমি একদৃষ্টে মনীষার দিকে তাকিয়ে এতক্ষণ ওর সঙ্গে মনে মনে কথা বলছিলাম। কাছাকাছি আসতেই আমি ডাকলাম, এই মনীষা। মনীষা চোখ তুলে খুঁজল, আমাকে দেখে বলল, ও তুমি? আমি ভাবলাম হঠাৎ কে ডাকছে আমাকে এখানে, গলাটা চেনা চেনা। এখন চিনতে পারছ? কষ্ট হচ্ছে চিনতে, অনেকদিন দেখিনি তো। কেমন আছো? ভালো আছি। কলকাতায় কতবার আসি, তোমার দেখাই পাই না। তুমি তো আমার সঙ্গে দেখা করতে চাও না। এই মিথ্যুক, দাদাকে কতবার জিজ্ঞেস করেছি তোমার কথা। হেমন্তদা কেমন আছেন? ভালো। হেমন্তদার সঙ্গে দিল্লিতে একবার দেখা হয়েছিল, তোমার তো পাত্তাই পাওয়া যায় না। থিয়েটার কিরকম দেখলে? বেশ ভালো। তুমি দেখনি? না। একদিন এসো না আমাদের বাড়িতে। আসো না কেন? যাব। মনীষা, তুমি কেমন আছো? মনীষা আমার চোখে চোখ রাখল, ঠোঁটে সামান্য হাসির রেখা, যেমন চিরকাল দেখেছি। কপালের টিপটা একটু বাঁকা, যেমন আগে দেখেছি। দু এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর হালকা গলায় বলল, আমিও ভালো আছি। আমি আর কোনো কথা বললাম না। মনীষার চেহারা সামান্য একটু বদলেছে, চোখের নিচে সূক্ষ্ম একটা কালো দাগ। একটু যেন ক্লান্ত মনে হলো ওকে দেখে, তবু সেই ঝিকমিকে হাসির ভঙ্গিটি এখনো অক্ষুণ্ণ আছে। মনীষার সঙ্গে কোনোদিন পাহাড় চূড়ায় যাওয়া হবে না সত্যি সত্যি। মনে মনে বললাম, মনীষা, বলেছিলাম না একদিন আমাদের বয়স বাড়বে, আমরা বদলে যাব, কিন্তু তোমার সেই হাঁটুর উপর থুতনি রেখে চেয়ে থাকার দৃশ্য, তা চিরকাল থেকে যাবে। শুনছিলেন সমরেশ মজুমদারের প্রেমের উপন্যাস স্বপ্ন লজ্জাহীন। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।